বাংলাদেশে পারিবারিক সূত্রে মানে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি পাওয়া যায় সেটার উপর কি নতুন কোনো কর আসতে চলেছে? প্রশ্নটা কিন্তু এখন বেশ আলোচিত। তো চলুন এই প্রস্তাবনাটার ভেতরে ঢুকে দেখি ব্যাপারটা আসলে কি। ব্যাপারটা একটু ভাবুন তো, বাবা মায়ের কাছ থেকে যে জমি, ফ্ল্যাট বা টাকা পাওয়া যায় সেটার উপরেও কি এখন থেকে সরকারকে ট্যাক্স দিতে হবে? ঠিক এই প্রশ্নটাই কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড মানে এনবিআর-এর একটা নতুন প্রস্তাবের কারণে আমাদের সবার সামনে চলে এসেছে। তো আজকের এই আলোচনাতে আমরা কয়েকটা জিনিস ধাপে ধাপে দেখব। প্রথমে জানব এই নতুন কর প্রস্তাবটা ঠিক কি, তারপর দেখব নিকটাত্মীয় আর দূর সম্পর্কের আত্মীয়দের জন্য করের হার কেমন হতে পারে, অন্যান্য দেশে নিয়মকানুন কেমন সেটাও একটু জানার চেষ্টা করব, আর সবশেষে কর দেওয়া আর নাগরিক সেবা পাওয়ার মধ্যে সম্পর্কটা কি তা নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। এই যে উত্তরাধিকার সম্পত্তিতে নতুন করের কথা বলা হচ্ছে, এই প্রস্তাবনার একেবারে গোড়ার কথাটা কি? জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর ভাবছে যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের উপর একটা নতুন কর বসানো যেতে পারে, আর তাদের পরিকল্পনা হলো এটা 2026 অর্থবছর থেকেই কার্যকর করার। ওকে, তো প্রথমেই একটা জিনিস একদম পরিষ্কার করে নেওয়া দরকার। এই যে আমরা বলছি উত্তরাধিকার কর বা ইনহেরিটেন্স ট্যাক্স, এই জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, ধরুন কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার রেখে যাওয়ার সম্পত্তি, সেটা জমি হতে পারে, ফ্ল্যাট হতে পারে বা জমানোর টাকাও হতে পারে, যখন তার পরিবারের সদস্যরা পান তখন সেই সম্পত্তির ওপর সরকার যে ট্যাক্সটা বসায় সেটাই হলো উত্তরাধিকার কর। এবার আসা যাক প্রস্তাবটার সবচেয়ে জরুরি অংশে, মানে নিকটাত্মীয়দের ক্ষেত্রে কি হবে। ধরা যাক বাবা মা বা ভাই বোনের কাছ থেকে কোনো সম্পত্তি পাওয়া গেল, তাহলে করের হারটা কেমন হতে পারে? এই প্রস্তাবনায় কিন্তু কয়েকটা আলাদা আলাদা স্তরের কথা বলা হয়েছে। এই টেবিলটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এখানে বলা হচ্ছে সম্পত্তির মূল্য যদি 1 কোটি টাকা পর্যন্ত হয় তাহলে কর দিতে হবে মাত্র 1%। আবার মূল্যটা যদি 1 কোটির বেশি কিন্তু 6 কোটির মধ্যে হয় তাহলে করের হার হবে 2%। একইভাবে 6 থেকে 11 কোটির জন্য 3%, আর সম্পত্তির মূল্য যদি 11 কোটি টাকাও ছাড়িয়ে যায় তখন করের হারটা বেড়ে দাঁড়াবে 5%-এ। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। এই প্রস্তাবে শুধু বাবা মা বা ভাই বোনের মতো নিকট আত্মীয়দেরই কথাই কিন্তু বলা হয়নি, দূর সম্পর্কের আত্মীয়দের কথাও ভাবা হয়েছে। যেমন ধরুন চাচা, দাদা বা নানা নানির কাছ থেকে যদি কেউ সম্পত্তি পায়, সেক্ষেত্রে করের হারটা কিন্তু একদম আলাদা আর বেশ চড়াও। এই টেবিলটা দেখুন, কি দেখা যাচ্ছে? দূর সম্পর্কের আত্মীয়দের ক্ষেত্রে 1 কোটি টাকা পর্যন্ত সম্পত্তির উপর কর শুরুই হচ্ছে 3% থেকে, মানে নিকট আত্মীয়দের চেয়ে ঠিক 3 গুণ বেশি। আর সম্পত্তির মূল্য যদি 11 কোটি টাকার উপরে চলে যায় তাহলে তো করের হার সরাসরি 10%। তার মানে পরিষ্কারভাবেই সম্পর্কের দূরত্বের উপর ভিত্তি করে করের হারে একটা বিশাল পার্থক্য রাখার কথা ভাবা হচ্ছে। আচ্ছা, দেশের কথা তো অনেক হলো, এবার চলুন একটু দেশের বাইরে তাকাই। বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলোতে এই ইনহেরিটেন্স ট্যাক্সের নিয়মকানুনগুলো কেমন? কারণ দেখুন, এই ধরনের কর কিন্তু অনেক দেশই চালু আছে, কিন্তু তাদের প্রয়োগের ধরনে বেশ কিছু মৌলিক পার্থক্য আছে, যেগুলো জানাটা বেশ জরুরি। এই স্লাইডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্থক্য আমাদের সামনে তুলে ধরে। প্রস্তাব অনুযায়ী বাংলাদেশে কর শুরু হচ্ছে একদম প্রথম টাকা থেকেই, মানে কোনো ছাড়ের ব্যাপার নেই। অথচ যুক্তরাজ্যের দিকে যদি আমরা তাকাই, সেখানে প্রায় 3,25,000 পাউন্ড, বাংলাদেশি টাকায় যা প্রায় 5 কোটি টাকারও বেশি, এই পরিমাণ সম্পত্তি পর্যন্ত কোনো করই দিতে হয় না। ট্যাক্সের প্রশ্নটা আসে এর চেয়ে বেশি মূল্যের সম্পত্তির ক্ষেত্রে। আর যদি আমরা আমেরিকার কথা বলি, তাহলে তো পার্থক্যটা রীতিমতো আকাশ পাতাল। সেখানে অঙ্কটা কত জানেন? প্রায় $11.3 মিলিয়ন, মানে বাংলাদেশি টাকায় 100 কোটি টাকারও বেশি। এই বিশাল অঙ্কের উত্তরাধিকার সম্পত্তিতে 1 টাকাও কর দিতে হয় না। করের হিসাব শুরুই হয় এর ওপরের সম্পত্তি থেকে। এইসব আলোচনা কিন্তু আমাদের একটা একেবারে মৌলিক বিতর্কের দিকে নিয়ে যায়, আর সেটা হলো নাগরিকরা যে সরকারকে কর দিচ্ছে তার বিনিময়ে রাষ্ট্র থেকে আসলে কী ধরনের সেবা পাওয়াটা ন্যায্য বা কি আশা করা যায়। কথাটা খুব সহজ, তাই না? পৃথিবী চলে দেয়া নেওয়ার প্রক্রিয়ার মাধ্যমে, কিন্তু এর অর্থটা বেশ গভীর। কর আর নাগরিক সুবিধার সম্পর্কটা কিন্তু ঠিক এই দেয়া নেওয়ার নীতির ওপরেই দাঁড়িয়ে আছে। এটাকে বলা যেতে পারে এক ধরনের সামাজিক বা অলিখিত চুক্তি। এই যে দেখুন, স্লাইডটা সেই সামাজিক চুক্তিটাকেই দেখাচ্ছে। একদিকে নাগরিকরা সরকারকে কর দিচ্ছে, আর অন্যদিকে সরকার সেই টাকা দিয়ে সবার জন্য ভালো স্বাস্থ্যসেবা, শিক্ষা, নিরাপত্তা, ভালো রাস্তাঘাটের মতো মৌলিক সুবিধাগুলো নিশ্চিত করছে। মানে এটাই তো হওয়ার কথা, তাই না? তাহলে মূল প্রশ্নটা কিন্তু ঠিক এখানেই এসে দাঁড়াচ্ছে। যেসব উন্নত দেশে মানুষ অনেক বেশি কর দেয়, সেখানে কিন্তু তারা বিনামূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবার মতো সুবিধাগুলো পায়। এখন প্রশ্ন হলো,
আমাদের দেশে নাগরিক সেবার মানের যদি চোখে পড়ার মতো কোনো উন্নতি না হয় তাহলে সাধারণ মানুষ কি নতুন করে আরও একটা পর দেওয়ার ব্যাপারে আগ্রহী হবে? তো সব মিলিয়ে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতে কর বসানোর এই প্রস্তাবনাটাকে ঘিরে দুই ধরনের চিন্তাই কিন্তু সামনে আসছে। একদিকে আছে সরকারের রাজস্ব বাড়ানোর একটা তাগিদ, আর অন্যদিকে আছে নাগরিক সেবার মান এবং উন্নত দেশগুলোর মতো একটা করমুক্ত সীমা রাখার প্রশ্ন। শেষ পর্যন্ত এই সিদ্ধান্তটা দেশের জন্য ভালো হবে নাকি মন্দ হবে, এই ভাবনাটা কিন্তু আমাদের সবার জন্যই। আমার এই চ্যানেলে ভিডিও দেওয়ার উদ্দেশ্য হল আপনাকে ফাইন্যান্সিয়ালি লিটারেট করা। আপনার যদি মনে হয় আমার ভিডিওতে দেওয়া ইনফরমেশনগুলো আপনার কাজে লাগবে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। আমি সাধারণত প্রতি বুধবার বিকাল 5টায় ভিডিও আপলোড করি। ধন্যবাদ।